নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। মাঝখানে ২-১ দিন ভিডিও দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি সময়ের জন্য হয় না দেওয়া। যেহেতু একটা চাকরি করি, তারপরে এই YouTube টা করি এবং আমার একটা স্পোর্টস চ্যানেলও রয়েছে। সেই কারণে ভিডিও দেওয়া হয় না। তবে ২য় দফার ভোট এগিয়ে আসছে। ২য় দফার ভোট নিয়ে অতি অবশ্যই আলোচনা করব। আমার আজকের ভিডিওতে হয়তো কিছুটা আলোচনা করব, বাকি অন্য একটা ভিডিওতে নিঃসন্দেহে আলোচনা হবে। এই ভোটে এই ২য় দফার যে ১৪২ টা আসনে ভোট হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গা রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করার আছে, নিঃসন্দেহে করার আছে, যেটা ভোটের আগে করতে পারলে ভালো হয়। তবে আজকে যেটা নিয়ে এই মুহূর্তে এই ভিডিওটা করব সেটা হচ্ছে একেবারেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নির্বাচনের যে এই মুহূর্তে যে পারদ সেটা একেবারে ঊর্ধ্বমুখী তো বটেই, বীভৎস ঊর্ধ্বমুখী আরকি। গরম যেমন পাল্লা দিয়ে বাড়ছে তেমনি কিন্তু নির্বাচনী প্রচার সেই পারদও চড়ছে। রাজ্যে অমিত শাহ, প্রধানমন্ত্রী এমনকি রাহুল গান্ধী তিনিও আসছেন এবং প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করছেন। রাহুল গান্ধী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন আজকে। অমিত শাহরা তো নিয়মিত করছেনই। রাহুল গান্ধী তিনি বলছেন যে যদি দুর্নীতিগ্রস্ত নরেন্দ্র মোদী হন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, তাকে কেন ইডি সিবিআই তলব করে না, জিজ্ঞাসাবাদ করা হয় না? কই রাহুল গান্ধীকে তো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাকে কেন হয় না? তৃণমূল কংগ্রেসও তার জবাব দেওয়া তার মতন করে তারা টুইট করে জবাব দিয়েছেন। কিন্তু আজকে যেটা ভবানীপুরে ঘটলো সেটা কিন্তু অত্যন্ত আশ্চর্যের, যেটা সাধারণত হয় না। ভবানীপুরে ওই চক্রবেড়িয়া ওই অঞ্চলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে গিয়েছিলেন। তো সেখানে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে তিনি খুব বিরক্ত হলেন কারণ সেখানে বিজেপিও তার খুবই কাছে মঞ্চ করেছে। তারা সভা হোক, পথসভা হোক, যাই হোক সেটা করছিল। তো সেই জায়গাতে কিন্তু দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করার জন্য সেখানে মাইক বাজিয়ে বিজেপি আস্ফালন করছে কার্যত, এবং এটা চলতে থাকলো। এটা কিন্তু চলতে থাকলো। আমি বলছি চক্রবেড়িয়ায় স্বামী নারায়ণ মন্দিরের কাছে সন্ধে নাগাদ এই ঘটনাটা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যার পর নাই মঞ্চে উঠেই তিনি বিরক্ত হন। যেটা কি হচ্ছে, এই ধরনের অসৌজন্য এ রাজ্যে কোথাও দেখা যায়নি। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, এটা ঠিক যে এরকম ঘটনা না হলেও তার ধারে কাছে কিছু ঘটনা ঘটে। আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, জয় বাংলা স্লোগান ওঠে। পাল্টা তো মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাঝে মধ্যে দেখা গিয়েছে তার মানে তিনি যাচ্ছেন গাড়ি নিয়ে, তো সেখানে জয় শ্রীরাম ধ্বনি উঠেছে। কিন্তু একেবারে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের প্রার্থী, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। যিনি সভায় বক্তব্য রাখতে উঠেছেন, পারমিশন নিয়েই বক্তব্য রাখতে উঠেছেন। পুলিশ প্রশাসনও কথা শুনছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার বলেছেন যে এখন পুলিশ পুরোপুরি নির্বাচন কমিশন এবং বিজেপির হয়ে কাজ করছে। পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, খোদ পুলিশ মন্ত্রী কথাই এখন পুলিশ শুনছে না। অন্তত আমি অন্য কিছু শোনার কথা বলছি না। এই বিষয়গুলো তো দেখা উচিত যে কোনো রাজনৈতিক দলেরই। এটা যদি শুভেন্দু অধিকারীর সভা হয়, সেখানে যদি তৃণমূল কংগ্রেসও ডিস্টার্ব করে, তাহলেও সেটা অন্যায়, অন্যায্য, ফেয়ার প্লে হলো না। কিন্তু এক্ষেত্রে এটাও কিন্তু ভীষণভাবেই অন্যায়। এই যে চক্রবেড়িয়া স্বামীনারায়ণ মন্দিরের কাছে তৃণমূল সুপ্রিমো শুধু তিনি নন, তিনি গত ৩বারের মুখ্যমন্ত্রী, ২০১১, ২০১৬, ২০২১, ৩বার তিনি নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। তারও আগে থেকে তিনি বেশ কয়েকবারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন। রেল মন্ত্রকের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। এহেন একজন গোটা দেশের এমন একজন নেত্রীকে কিন্তু এভাবে অপমান করাটা আমার মনে হয় তৃণমূল কংগ্রেসও মেনে নিচ্ছে না। তারাও এর প্রতিবাদ করেছে, কমিশনেও নিশ্চয়ই যাবে তারা এই বিষয়টি নিয়ে, এবং এটা কখনো মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন না। তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে কাউকে ফোন করেছিলেন, বোধহয় পুলিশের কাউকেই তিনি হয়তো ফোন করেছিলেন, শোনাবারও চেষ্টা করলেন। একবার দেখুন ভিডিওটা।
মিটিং আমার পক্ষে করা সম্ভব বলুন তো পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that, you see the attitude. Whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month. I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার, এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এই মঞ্চতে কোনো বক্তব্যই রাখতে পারলেন না, তিনি বেরিয়ে চলে গেলেন। তিনি বলেছেন যে আগামীকাল তিনি ওখানে রোড শো করে দেবেন। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তিনি করে থাকেন। আজকেও দেখা গিয়েছে তিনি বাইক চড়ে জনসংযোগ করছেন, এই ছবিও দেখা গিয়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মানবিক মুখ রাজ্যবাসী এর আগে বহুবার দেখেছে। আজকেও নির্বাচনী জনসভায় বা এর পরে তিনি একটা জায়গাতে দেখা গেল যে তিনি যারা ওই সভাতে এসেছিলেন তার বক্তব্য শুনতে দাঁড়িয়েছিলেন, তৃণমূলের লোকজনই হবে, মহিলা একজন, তিনি এই প্রবল গরমে, দেখুন একে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রবল গরমে একের পর এক সভা করছেন, রোড শো করছেন, এটা ঠিক আছে, তিনি একজন পলিটিশিয়ান, সিজন পলিটিশিয়ান, তার পক্ষে এগুলো সম্ভব, কিন্তু সকল মানুষের পক্ষে সম্ভব নয়। তো তীব্র গরমের মধ্যে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজে হাতে নাড়ি টিপে দেখেন, তারপর দ্রুত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠান এবং নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠিয়ে দেন বেহালায়। সেখানে তিনি প্রচার করতে গিয়েছিলেন এবং সেই প্রচার করতে গিয়ে কিন্তু দেখেন যে এমন একটা ঘটনা ঘটেছে। যেখানে অসুস্থ হয়ে পড়েছিলেন সেখানে তিনি ওই মহিলাকে তার নিজের গাড়ি করে তিনি হাসপাতালে পাঠান। রত্না চট্টোপাধ্যায় তার প্রচারে গিয়ে বেহালাতে এরকম ঘটনার সাক্ষী তিনি হয়েছেন এবং সাধারণ মানুষও সাক্ষী থেকেছেন যে একজন মানবিক মুখ্যমন্ত্রী শুধু নন, একজন তৃণমূলের একজন প্রার্থী, অর্থাৎ তিনি তার কর্তব্য দায়িত্ব থেকে যে এতটুকু বিচ্যুত হননি, এই পজিশনে দাঁড়িয়েও কিন্তু সেটা দেখা গেল। এত ব্যস্ততা, এত সোর্সের বিরুদ্ধে, এত তাবড় পাওয়ারের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। দেখুন নির্বাচনে কে হারবে কে জিতবে সেটা পরের বিষয়, সাধারণ মানুষ ঠিক করবেন, কিন্তু একজন গোটা দেশের এমন একজন মুখ্যমন্ত্রী, এতবারের কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন, তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে হারাতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, আরো বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে উত্তরপ্রদেশ, আসাম, ওদিকে হরিয়ানা, ত্রিপুরা, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও চলে আসছেন প্রচার করতে, কেন্দ্রীয় তাবড় মন্ত্রীরা আসছেন, বিজেপির বিজেপির সভাপতি, সর্বভারতীয় সভাপতি, রাজ্য সভাপতি তো রয়েছেন, তারা আসছেন, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, কমিশনের বেশ কিছু পদক্ষেপ যা তার বিরুদ্ধে যাচ্ছে, সমস্ত ফোর্স একদিকে আর মমতা বন্দ্যোপাধ্যায় আরেকদিকে লড়াই করছেন। ফলত এই লড়াইটা অসম লড়াই, কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে চলেছেন এবং তার মধ্যেও যে তিনি এই মানবিক দিকটা ভুলে যাননি, এখনো যে তিনি মানবিক রয়েছেন, এটা কিন্তু বড় পাওনা আমার মনে হয়। তিনি হারুন জিতুন যাই হন না কেন, তবে যা এখনো যেটুকু যা তথ্য পাওয়া যাচ্ছে, এই 152টা আসনের যে ভোট হয়েছে সেখানে মানে বিপুল সমর্থন যেমন তৃণমূল কংগ্রেসের কেউ কেউ বলছেন বিজেপির দিকেও বিপুল সমর্থন যাবে, যদিও এই 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 যে 152টা কেন্দ্রে 16 জেলায় যে ভোট হয়েছে, 16 জেলার বেশ কিছু জেলা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি।
ফলে তো ভোটে যা হবে হবে সেটা দেখা যাবে, সেটা তো 4 তারিখে বোঝা যাবে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট বিষয়, বাট আমার মনে হয় মানুষের মনে দাগ কেটে যায়, তাই উল্লেখ করলাম। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন প্লিজ। থ্যাংক ইউ।